আচ্ছা, কার্যশক্তি ক্ষমতা আমাদের থিওরিতে যে পার্টটা পড়ানো হয়েছিল ওই রেসপেক্টে টিবিএসসি ত্রিপুরা বোর্ডের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আছে ওইগুলি সলভ করা হচ্ছে এখন। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা দেখো, পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্যের রাশিমালা। তো এটা অলরেডি আমাদের করা হয়ে গেছে। ডাব্লিউ ইকুয়াল যেটা ছিল ইন্টিগ্রেশন এফ ডিএক্স। হ্যাঁ, সামনে একটা মাইনাস আসবে, কারণ বলেছিলাম বল যেদিকে কাজ করে, বল যদি সামনের দিকে কাজ করে আমাদের যেমন একটা স্প্রিংকে যদি টানি, স্প্রিংটা যদি সামনের দিকে আমরা টানি তাহলে স্প্রিংটা চাইবে কোন দিকে যাওয়ার জন্য, বিপরীত দিকে, মানে ব্যাকওয়ার্ড ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবে। তো ওর সরণটা হবে বাম দিকে আর বলটা প্রয়োগ হচ্ছে ডান দিকে। তার জন্য দুটা বিপরীতমুখী দিক দেখার জন্য আমরা মাইনাস চিহ্নটা ইউজ করলাম। তো অ্যাকচুয়ালি এফ ইকুয়াল টু এতটুকু লিখলেই চলে। তারপরও এফ এর মানটা যদি আমরা লিখে দিই, অ্যাকচুয়ালি এটা 3 মার্কসের মতো না জানি 2 মার্কসে এসেছিল। তো তাহলে আমাদের একটু লেখাটা বাড়াতে হবে। তো তার জন্য এফ এর মানটা আমরা জানি মাইনাস এফ ইকুয়াল টু কী হয়, এম এ হয়, কিন্তু জেনারেলি আমরা যদি আচ্ছা এম এ লিখি, এম এ ইন্টু কত ডিএক্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা থিওরিতে যে ফিগারটা দেখিয়েছিলাম এরকম ছিল যে এই 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 মানে কয়েকটা, এটা যদি বল হয় আর এটা যদি দূরত্ব সরণ হয় তাহলে আমাদের দেখা যায় সরণের রেসপেক্টে বলের মানটা সেম থাকে না, পরিবর্তনশীল হয়। এর জন্যই বলো বলের মানটা পরিবর্তনশীল। আর এখানে বলেছিলাম যে ছোট ছোট স্লিটে আমরা ভাগ করব, যেগুলি আয়তাকার স্লিট করা যায়। যেমন এই জায়গাটা, এই যে ছোট জায়গাটা দেখালাম, এটার প্রস্থটা আমরা ডিএক্স ধরলাম আর লম্বটাকে আমরা ধরে নেব F1 বা Fi যাই ধরা যায়। তো ধরলাম Fi থেকে স্টার্ট হলো, এটা শেষ হবে কোথায় গিয়ে, ধরলাম F ফাইনাল, ফাইনাল মানে F মানে অন্তিম পর্যায়ে গিয়ে শেষ হলো। তো এখান থেকে আমরা টোটাল যদি x এর মানটা পেয়ে যাই তাহলে f এর মানটা যদি একটা ধরো x এর সাপেক্ষে ধ্রুব মানে যেটা বলে পরিবর্তনশীল চলক বানিয়ে দিই f এর মানটা, যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই আছে স্প্রিংয়ের ক্ষেত্রে f ইকুয়াল টু আসে মাইনাস কে এক্স। যদি ধরো এখানে বসালাম w ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত মাইনাস কে এক্স, আগে তো একটা মাইনাস ছিল, ইন্টু ডিএক্স এরকম বসালাম। তো আমাদের এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, ইন্টিগ্রেশন যদি করি, মাইনাসটা চলে যাবে, কেটা বাইরে চলে যাবে আর এখানে আসবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এটার ভ্যালু আসবে আমরা জানি কে ইন্টু কত হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা অ্যাকচুয়ালি গতিশক্তির রাশিমালা হয় স্প্রিংকে সরানোর জন্য, এক্স দূরত্ব সরানোর জন্য। তো ডাব্লিউর রাশিমালাটা এভাবে আমরা, যেহেতু এফ এর মানটা পরিবর্তন থাকে এর জন্যই কোশ্চেনটাতে বলা হয়েছে পরিবর্তনশীল বলের জন্য কৃতকার্যের রাশিমালা। এটা অলরেডি আমাদের প্রিভিয়াস ইয়ারে লেকচারের মধ্যে করানো হয়ে গেছে। তারপরও যেহেতু প্রিভিয়াস ইয়ারে আসলো তার জন্য আমি এটা আবারও রিপিট করে দেখিয়ে দিলাম। তো তোমরা চেক করে নিও, আশা করি আমাদের একদম কমপ্লিট নোটটার মধ্যে পেয়ে যাবে। তো তারপরে কোশ্চেনটা দেখো, যেটা বললো 1 জুল ইকুয়াল টু 1 ড্যাশ। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা পড়েছিলাম 11-এর কনসেপ্টে 1 জুল ইকুয়াল টু কত ছিল, 1 আর্ক ছিল। হ্যাঁ, এক না মানে 10⁷ আর্ক পড়েছিলাম এরকম একক মাত্রা চ্যাপ্টারটাতে। কিন্তু এখানে এরকম কিছু বলেনি, কত 1 দিয়ে দিয়েছে আর এখানে এককটা কত হবে। তো আমরা জুল মানে জানি কার্যের একক, ডাব্লিউ ইকুয়াল টু ফর্মুলা কি এফ ডট এক্স, এখনই তো করলাম। পরিবর্তনশীল যদি বল হয় তাহলে এফ ইন্টু ডি এক্স হবে। তো যদি এরকম হয় এফটা কি হবে, নিউটন, নিউটন ডট এখানে কি হবে মিটার। তো এখানে নিউটন ডট মিটার একটাই আছে, আনসার অপশন নাম্বার সি, আনসার দেওয়া আছে অলরেডি। তারপরটা দেখো, বললো দেখাও যে অভিকর্ষের প্রভাবে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে। এটা আমার দেখা মতে ত্রিপুরা বোর্ডে একবারই এসেছিল, তারপরও আমি করিয়ে দিলাম যদি কোনোবার চলে আসে। এটা একদম ইজি। এই বিন্দুতে দেখো, যদি কোনো একটা বস্তুকে আমরা এই বিন্দু থেকে একদম ভূপৃষ্ঠে পাঠাই, ভূপৃষ্ঠ সি বিন্দুতে পাঠাই, তাহলে এই বিন্দুতে উচ্চতা কত হবে, ধরে নিলাম এইচ। আর আমরা মাঝখানের পথে কোনো একটা বিন্দু ধরে নিলাম বি। আমাদেরকে দেখাতে হবে এই বিন্দুতে মোট কার্য বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট কার্য সর্বদা সমান হতে হবে। তো প্রথম এই বিন্দুটা দেখালাম, এই বিন্দুতে আমরা বলেছিলাম গতিশক্তি, এই বিন্দু থেকে যেহেতু ছুড়ছি বস্তুটাকে তার জন্য ধরা হয় প্রাথমিক বেগ এখানে 0। তো 0 যদি হয় ইকের ফর্মুলা তো এখনো বললাম হাফ এম ভি স্কোয়ার আসে, এম ইন্টু জিরো স্কোয়ার, আনসার কত আসবে শুধুমাত্র 0, এর জন্য লিখে দিলাম। আর স্থিতিশক্তি যেটা
স্থিতিশক্তির মানটা এখানে দেখাই যায় উপর যদি একবারে উপরে থাকে তাহলে উচ্চতা কত বলেছিলাম এইচ, তাহলে mgh এটা ফর্মুলা আছে। আর দুইটা যোগ করলে মোট শক্তি কত আসছে mgh। দুটোটা ক্ষেত্রে বিতে এবং সিতে যদি mgh চলে আসে তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল। তো বি বিন্দুতে দেখা যাক। বি বিন্দু মানে ইন্টারমিডিয়েট, মানে মাঝখানের কোনো একটা বিন্দুতে এটার উচ্চতা কত ধরেছি আমরা h মাইনাস এক্স, মানে ভূমি থেকে উচ্চতা আছে h মাইনাস এক্স, আর ওটা নামলো কতটুকু এক্স দূরত্ব নামলো। তাহলে ই কে ইকুয়াল টু হলো হাফ এম বি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা কি আছে ইউ স্কোয়ার প্লাস 2as। তো ইউ তো আমাদের জানাই আছে শূন্য স্কোয়ার হবে, আর এখানে প্লাস 2g এর জায়গাতে আমরা জি বসালাম। আর এস মানে উচ্চতা, উচ্চতা কোথায় নামছে নিচের দিকে, জি এর ভ্যালু যদি আমরা মাইনাসে বসাই সব সময়, আর উচ্চতা দেখো নামছে যে কতটুকু নামলো এক্স দূরত্ব নামলো, এর জন্য আমরা এখানে এক্সটা কিন্তু মাইনাস দিয়ে হবে, তো মাইনাস এক্স হবে, যার জন্য আমরা মাইনাসে মাইনাসে কেটে আলটিমেটলি আমরা কত পাবো, জিরো তো থাকবেই না, শুধুমাত্র 2gx। তো এখানে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম, মানটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম, যে যা কত ছিল ইকের ভ্যালুটা দেখো এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা যখন বসালাম তখন কত আসলো 2gx, এখানে 2 আর হাফটা কেটে যাবে mgx আসলো। আর স্থিতিশক্তি যেটা এটা আমরা জানি নিচে থেকে কতটা উঁচুতে আছে, কতটা উঁচুতে যদি নামাটা এক্স হয় তাহলে ও কতটা উঁচুতে আছে h মাইনাস এক্স, তো h মাইনাস এক্স হবে mg ইন্টু h মাইনাস এক্স। এটাই ফর্মুলাই আছে স্থিতিশক্তির ফর্মুলা হলো মানে ডাব্লিউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমরা যেটা বলেছিলাম mgh আসে, হ্যাঁ, মানে এফ ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তো এখানে সরণটা আমাদের কত আসলো, এফ তো আমরা জানি এম এ, এর জায়গাতে জি বসবে যেহেতু অভিকর্ষের প্রভাবে গতি, আর এক্স এর মানটা ওরা এইচ মাইনাস এক্স ধরার জন্য বললো যে কতটা উঁচুতে আছে, বলেইছি এইচ মাইনাস এক্স আছে। তো এখানে এটা বসালাম, দুইটা যদি যোগ করে দাও তাহলে দেখেই যাবে যদি এম জি কমন যায় তাহলে এক্সটা কেটে যাবে আর থাকবে শুধু এইচ। তো এম জি এইচ ছিল আমরা এ নাম্বারের যে মানটা, ঠিক আছে, দুইটা মান সেম এসে পড়লো। এবার সি বিন্দুর ক্ষেত্রে সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, গতিশক্তির মানটা থাকবে, ভি এর মানটা থাকবে ওই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা বসালে ইউ তো জিরো আগে থেকে এই যে এখানে করা আছে অলরেডি, আর উচ্চতাটা দেখো কতটা উঁচায় আছে এইচ উচ্চতায়, তো এর জন্য আমাদের 2gh হাফ এম থাকবে, আর মাল্টিপ্লাইড বাই 2gh যদি বসাই 2টা কাটা যাবে, এর আগে যেটা এসেছিল 2gx, আর এখানে আসবে 2gh। তো এখানে mgh আসলো, আর স্থিতিশক্তি এখানে জিরো হবে, কারণ দেখো কোনোটা ও সি বিন্দুতে এসেছে মানে কি কোনো উচ্চতাতেই নেই, উঁচা থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখন যখন নেমে আসলো সি বিন্দুতে যখন আসলো এর কোনো উচ্চতা নেই, ভূপৃষ্ঠের মধ্যেই রয়েছে, এর জন্য এখানে আমাদের স্থিতিশক্তিটা শূন্য আসবে। দুইটা যদি যোগ করি আবার অটোমেটিক্যালি mgh আসলো। এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু উপরের যে কোনো বিন্দুতে থাকুক বা নিচে ভূপৃষ্ঠে কোনো বিন্দুতে থাকুক সবার মোট শক্তি সর্বদা ধ্রুবক হয়, যেটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। আশা করি ঠিক আছে, প্রমাণটা হলো। এবার তারপরে যে কোশ্চেনটা দেখো বললো, কোশ্চেনটা হয়তো বা একটু লাগতে পারে, টাফ লাগতে পারে, কারণ এখানে নিউমেরিক্যাল আছে। আমরা বলেছিলাম নিউমেরিক্যাল যেখানে দেবে সেখানে অর দিয়ে রাখবে, অবশ্যই অর থাকে, এমনকি সিবিএসসির কোশ্চেনও বেশিরভাগ ক্ষেত্রে একটু নিউমেরিক্যাল যদি দিয়ে দেয় চেষ্টা করা হয় যে সিম্পল টাইপের একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়ার জন্য, যেটা স্টুডেন্টরা আনসার করতে পারবে কমন টাইপ। আচ্ছা, এই নাম্বার যেটা এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে তার গতিশক্তির রাশিমালা, এটা তো অলরেডি করানো আছে আমাদের নোটসের মধ্যে, যেটা আমাদের ছিল কৃতকার্য যদি আমরা বলি এফ ইন্টু এক্স বললাম ধরে নিলাম, তো এটা আমরা অলরেডি, আর যখন আমরা কৃতকার্য বলি তখন এখানে অবশ্যই গড় বল বলতে হয়, গড় বল এফ ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি 2 আসে, এফ নেট লিখতে লাগে। হ্যাঁ, এফ নেটটা হলো কিভাবে আমি বলছি, ধরো তুমি কোনো একটা বস্তু আছে, প্রথমে তুমি বস্তুটাকে সরানোর চেষ্টা করেছো, প্রথমেই পারবে না, যখন টি ইকুয়াল টু 0 ও স্থির অবস্থায় ছিল, তার মানে ওর উপরে প্রযুক্ত বল কত হবে, শূন্য। লাস্টে তুমি ধরো কিছুটা স্মরণ করালে, এর মধ্যে যখন বল প্রযুক্ত হলো বলটা ধরা হলো, লাস্ট বলটা কত এফ, যেটা আমরা করি। ধরো কোনো একটা স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে 0 পেলো, তারপরে সাবজেক্টে আরেকজন পেলো হাইয়েস্ট মার্ক, এই দুইটাকে যোগ করে আমরা মানে গড় বলতে আমরা ফিজিক্সের ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে এরকমই বুঝি যে দুইটা একবারে আপার মার্ক আর একটা লোয়ার মার্ক যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তো 0 প্লাস এফ ডিভাইডেড বাই 2 আলটিমেটলি আসছে কত এফ বাই 2।
তো এটাই আমাদের এখানে f/2 যদি বসাই, f/2 বসালাম, আর মাল্টিপ্লাইড বাই কত আছে, এক্স আছে। তো এফ এর ভ্যালু তো আমাদের কাছে আছে mg, অভিকর্ষের প্রভাবে গতি যদি হয় হাফ, ঠিক আছে। অ্যাকচুয়ালি mg না, এরকম না, আমরা ওই dx দিয়ে যদি করি, এখানে dx বসালাম, dx যদি বসাই তাহলে w ইকুয়াল টু w, হ্যাঁ যেটা বলছিলাম, f কৃতকার্য w ইকুয়াল টু f বাই ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স, এরকম থাকে, ঠিক আছে। তো এখানে যেটা কাজে লাগে, f ইকুয়াল টু mg ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। এটা অ্যাকচুয়ালি আসে আমাদের যেটা ছিল স্থিতিশক্তির রাশিমালা, হ্যাঁ। আর যদি আমরা আচ্ছা m ইন্টু এফ ইকুয়াল টু, এখানে বলছি কৃতকার্য যদি বলি আর এক রকমও বার করা যায়, এফ ইকুয়াল টু এম এ ছিল, এম এটাকে যদি ধরলাম, প্রাথমিক বেগ তো আমরা বলেছিলাম শূন্য হয় জেনারেলি যদি স্থির অবস্থা থেকে বস্তুটা চলা শুরু করে। তো ত্বরণটা যেটা এফ ইকুয়াল টু এম এ তো জানি এটা ত্বরণটাকে যদি আমরা ভাগ করি, মানে আরও ভাঙাই, তাহলে ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই টি পাবো, আর মাল্টিপ্লাইড বাই কী পাবো, ডি এক্স পাওয়ার কথা। তো এখানে আমরা এটা কাজ করলাম, ইন্টিগ্রেশন এম, ভিটা থাকুক যেভাবে আছে, আর টিটাকে আমরা অ্যাকচুয়ালি ডিটি হিসাবে যদি লিখতে পারি, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি এখানে আসছে আবার অ্যাকচুয়ালি ডিএক্স বাই ডিটি, এটাকে আমরা ভি বলতে পারি, কারণ সরণ বাই সময়, ঠিক আছে। ইন্টিগ্রেশন এম ভি ডিভি এরকম আসে। তো এবার এমটা যদি বাইরে যায়, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে অবশ্যই আসবে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকেই বলা যায় যে কোনো একটা বস্তুর উপর যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে তার গতিশক্তির রাশিমালা কত হয়ে যায়, জেনারেলি এমভি, মানে হাফ এমভি স্কোয়ার হয় আর কি। তো এভাবে ওটা প্রুফ করা যায়। তাছাড়াও আমাদের নোটের মধ্যে আশা করি লেখা টেখা সহ লেখা আছে, কারণ স্কুলগুলিতে মানে বেশিরভাগ পরীক্ষার খাতাতেই দেখা যায় লেখার জন্য কিছু একটা নাম্বার থাকে, হাফ মার্ক থেকে 1 মার্ক থাকে। তো আমরা লেখাগুলি লেখার জন্য চেষ্টা করবো, যেমন অ্যাম্ভর রেটে বস্তু ভি ব্যাগ নিয়ে যদি চলা শুরু করে, ধরলাম টি সময়ে গিয়ে ওর প্রথম স্থির অবস্থা থেকে বস্তুটির ব্যাগ ভি হলো, এরকম কিছু কথা লিখতে হয়। তারপর দেখো কোশ্চেন বি নাম্বার যেটা বললো, একটি দালান বাড়ির ভূতল থেকে পাম্প মেশিন দিয়ে 30 মিটার কিউব আয়তনের একটি ট্যাঙ্ককে জলপূর্ণ করতে 15 মিনিট সময় লাগে। এই শর্ট নোট ডাউনগুলি আমাদের লিখে রাখতে হবে ছোট করে। যেমন এখানে আয়তন দিয়ে দিল ভি, এখানে লেখা আছে আয়তনের কথাটা, ভি আমরা লিখলাম যেটা দিল, তারপরে সময়টা দিয়ে দিল, সময়টি ইকুয়াল টু কত, 15 মিনিট, এটাকে সেকেন্ডে নিতেই হবে যেহেতু আমরা এসআই ইউনিটে করি বেশিরভাগ ক্ষেত্রে। তারপর দেখো উচ্চতা এইচ দিয়ে দিয়েছে, হ্যাঁ উচ্চতাটা কত দিল, 40 মিটার। এখন কোনো একটা আচ্ছা, যদি ট্যাঙ্কটি ভূতল থেকে 40 মিটার উপরে, মানে এইচ দিয়ে দিয়েছে, এইচের ভ্যালু কত দিল, 40 মিটার লেখা আছে, 40 মিটার উপরে থাকে এবং পাম্পের ক্ষমতা 30% হয়, তাহলে পাম্প মেশিন দ্বারা বাড়িতে ব্যয়িত ক্ষমতা কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, ক্ষমতা মানে 30% যেটা, এটা অ্যাকচুয়ালি কর্মদক্ষতা আমাদের দিয়েছে। ধরো তোমার কাছে তুমি কারেন্ট পেলে 100 ওয়াট কারেন্ট পেলে, এবার তুমি এই কারেন্টটাকে ইউজ করে পাখা তুমি কতটা, মানে যদি একটা পাখা চালাও, ওই পাখাটা কতটা এনার্জি পাবে। ধরো তুমি 100 ওয়াট পাওয়ার পেলে, এবার তোমার পাখার মধ্যেও এই পাওয়ারটা খরচ হবে বা শক্তিটা খরচ হবে। ওই ক্ষমতাটা যদি পাখার মধ্যে ধরো জেনারেলি 100 দিলে 100 পাওয়া যায় না, দেখা যায় 70 পেলো, হ্যাঁ। তো আমাদেরকে বলা হয়, বা এখানে যেটা বললো 30%, মানে তুমি যদি 100 ইউনিট দাও তুমি পাবে কত, 30। তো এখানে আমরা প্রথমে যেহেতু ঘনত্ব আমরা জানি জলের ঘনত্ব, আর জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে 1000 কেজি পার মিটার কিউব, এটা মুখস্থ করবে। সিজিএস পদ্ধতি যদি হতো তাহলে আবার এটা ইজি, রো এর ভ্যালুটা ঘনত্বটা হয়ে যেত 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো
তো আমরা যেহেতু এসআইতে করছি তার জন্য এই ভ্যালুটাই নিলাম 1000। তো পাম্প করা জলের ভরটা বার করলাম, এম ইকুয়াল টু হয় রো ইন্টু ভি, মানে ঘনত্ব ইন্টু আয়তন, এটা জানা আছে আমাদের আগের থেকে। তো এটার রেজাল্টটা আসলো 3 × 10⁴। দুইটার ভ্যালুই দেওয়া ছিল, উপর থেকে দেখে লিখে নেবে। তো মেশিন দ্বারা প্রাপ্ত ক্ষমতা ওরা বলেই দিয়েছে। আচ্ছা, পি আউটপুট লিখলাম। আউটপুট মানে যেটা আমরা পেলাম, কৃতকার্য ডিভাইডেড বাই সময়। কৃতকার্য ফর্মুলা তো আমরা আগে থেকে জানি, mgh ডিভাইডেড বাই, আর সময় তো সময় টি হবে। আর এম এর ভ্যালু দিয়ে দিয়েছে ওরা 10 × 3 এম এর ভ্যালু আমরা বার করলাম, এই যে ভরটা বার করলাম, 3 × কত এসেছে 10⁴। সিম্পলিফিকেশনের জন্য আমি একটু বড় করে দেখাই, 3 × 10⁴, এটা হলো আমাদের এম এর ভ্যালু, ঠিক আছে। তারপরে জি এর ভ্যালু আমরা বলেছিলাম, যদি কোশ্চেন নিউমেরিক্যালে লেখালেখা যদি মানে ক্যালকুলেশন যদি বেশি বড় এসে পড়ে, তখন আমরা জি এর ভ্যালুটাকে জেনারেলি 10 ধরবো, কাছাকাছি আসবে আনসারটা। এইচ এর ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 40, আর টি এর ভ্যালুটা আমাদের 900 সেকেন্ড এসেছিল একটু আগে। তো আমরা এখানে যদি কাটাকুটি করি, লাস্ট অব্দি এটার ভ্যালুটা আসবে 4/3 × 10⁴ ওয়াট। আচ্ছা, এখানে ওরা আগে থেকে বলে দিয়েছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা অ্যাকচুয়ালি মানে কি? কর্মদক্ষতা হলো যেটা আমি আউটপুট পাবো, মানে যেটা ধরো তুমি 100 ওয়াট দিলে কোনো একটা কারেন্টের অ্যাপ্লায়েন্সেসের মধ্যে, ধরো টিভি লাগালে, টিভির মধ্যে কারেন্ট আসছে 100 ওয়াট, কিন্তু টিভিটার মধ্যে যদি মেপে দেখো 100 ওয়াট পাবে না। ধরো যেটা এখানে কোশ্চেনে বললো 30 ওয়াট তুমি কার্য হিসাবে পাবে। তো এখানে ওরা আমাদেরকে পি ইনপুটটা বার করতে বললো। ইনপুট ইকুয়াল টু হয় যেটা এখানে আছে, পি আউটপুট মানে কি, যেটা আমরা বের হলে পাবো। আর পি ইনপুট হলো যেটা আমি দিলাম, 100 ইউনিট দিলাম, 30 পাবো। তো এটা আমাদের কর্মদক্ষতা। এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে পি ইনপুটটা পাবো কত, পি আউটপুট ডিভাইডেড বাই ইটা মানে কর্মদক্ষতা। এটা দেওয়া আছে অলরেডি 30/100। আর উপরে আমরা পি আউটপুটের ভ্যালুটা বের করে রেখেছি, এই যে পি আউটপুট যা পেলাম লিখলাম। যদি তুমি বাকিটা ক্যালকুলেশন করতে পারো, তাহলে আনসারটা 44.44 কিলোওয়াট অবশ্যই আসবে, ঠিক আছে। আর কোশ্চেনটা আমি আগে থেকেই বললাম, কোশ্চেনটা একটু লেংদিও এসেছিল, প্লাস টাফও বলতে পারো। সবগুলি কোশ্চেন তোমার দ্বারা আনসার করা সবসময় এক্সাম হলে সম্ভব হবে না। আর নিউমেরিক্যাল কমন ফেলাটা মানে এতটা ইজি না, ঠিক আছে। তোমার বাড়ি থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্র্যাকটিস করে যেতে হবে। তার জন্য আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার করছি, কীরকম মানে কোন জায়গা থেকে কোশ্চেন আসে এটা বলা যায়, তো ওইগুলি বেশি বেশি প্র্যাকটিস করে যাব। তারপরে ওয়ার্কবুকের কিছু নিউমেরিক্যাল আছে, বা আমরা এনসিইআরটি নিউমেরিক্যাল কিছু বেছে বেছে করব। আচ্ছা, তারপরে আবার দেখো কোশ্চেনটা দিল 1 জুল ইকুয়াল টু 1 কী হবে, 1 নিউটন ডট মিটার। তারপরে 6 নাম্বারটা এম ভর বিশিষ্ট, এই যে এখানে কিন্তু বলা যায় না যে আমাদের ধরো যেমন এখানে দিল, আমরা একটু আগে কিন্তু গতিশক্তির রাশিমালা প্রমাণ করলাম, 3 মার্কসে ছিল, এটা এখন 1 মার্ক হয়ে গেছে। তো আনসারটা মনে রাখতে হবে, যদি এম ভরের একটা বস্তু হয় তাহলে তার আর ব্যাগ যদি ভি হয়, তাহলে তার গতিশক্তি হবে 1/2 mv²। তারপরে যে কোশ্চেনটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, কোনো বস্তুর ভরবেগ মানে রৈখিক ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। গতিশক্তি আমরা জানি ই ইকুয়াল টু কী হবে, 1/2 mv²। তো আমরা ব্যাচে অনেকবার এটা করানো হয়েছে, যদি মানে এম দিয়ে ডিভাইড করি, 1/2m যদি করি, মাল্টিপ্লাইড বাই কত হবে, এম ভি², ঠিক আছে, m² v²। তো m² v² এখানে হলো p², ঠিক আছে। কারণ আমরা জানি ভরবেগ ইকুয়াল টু কী হয়, ভর ইন্টু বেগ, আর ভরবেগ মানে হলো p², এখানে স্কোয়ার, আর নিচে আসবে 2m। তাহলে আমাদের এখান থেকে গতিশক্তির রাশিমালাটা আসলো কত, p²/2m, এই যেটা আমাদের আসলো। তারপরে আবার আরেকটা কোশ্চেন বললো, এম ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়ে যেতে দেখাও যে এর অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিবর্তন। এখানে কোশ্চেনটা জাস্ট লেখাটা অভিকর্ষীয় স্থিতিশক্তি দিয়ে হয়তো বা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এর আগে আমরা অলরেডি এরকম টাইপ কোশ্চেন করে রেখেছি, ঠিক আছে। তারপর আমি বলছি, ধরি এই কথাগুলি তোমাদের মনে করে কষ্ট করে একটু নিজের ভাষায় লিখতে হবে। আমি যা লিখলাম তা পুরোটা লিখে দেবে এরকম না, কিছুটা নিজে থেকে লেখার চেষ্টা করবে, তাহলে মার্কটা অটোমেটিক্যালি বাড়বে। তো আমরা প্রথম যেটা বার করব, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য রাশিমালা ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ, এটা আমরা জানি। বলের মানটা এফ আর সরণের মানটা এইচ। তো এখানে এফ এর মানটা আমরা জানি এম এ, ঠিক আছে। এখানে এই কথাগুলি লিখে দেবে। এম এ কে আমরা এখানে এম জি ধরলাম, যেহেতু গতিটা হবে বস্তুটার অভিকর্ষের প্রভাবে গতি।
তো এখান থেকে আমরা mgh পেলাম, এটাই হবে নির্ণয় রাশিমালা। আর এখানে এই কথাটা অবশ্যই লিখতে হবে যে এই কৃতকার্যই বস্তুটিতে স্থিতিশক্তি হিসাবে জমা হয়। যেহেতু আমরা কোনো একটা বস্তুকে গতি দিলাম, তার জন্য বলেছিলাম গতিটা খরচ হবে আর স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। তো এখানে ভূপৃষ্ঠের এই উচ্চতায় বস্তুটিকে তুলতে অভিকর্ষ স্থিতিশক্তির পরিবর্তন যদি বলে, সেটা হবে mgh মানে 0, কারণ প্রথম পরিবর্তন 0 আর প্রথম পরিবর্তন কি হয়েছে mgh, মাইনাস করলে mgh পাবে। এরপরের কোশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি ওই প্রথম যেটা বললাম এর আগে যেটা এসেছিল সেটা হলো উলম্ব বরাবর কোনো একটা বস্তুকে যদি আমরা উপর থেকে নিচে নামাই, তাহলে দেখাতে হবে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে ওদের যান্ত্রিক শক্তি ধ্রুবক, মানে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক। এখানে আমরা ওইরা বললো মসৃণ নততল বরাবর যদি কোনো একটা বস্তু অভিকর্ষ প্রভাবে নিচে নামে, তাহলে ওর মোট যান্ত্রিক শক্তি কত হবে। তো আমরা নততলটা আশা করি এঁকেছি যে একটু বোঝার কথা। কোনো একটা বস্তু ধরলাম প্রথমে এই বিন্দুতে থাকবে, তারপরে মাঝখানে কোনো একটা বিন্দুতে আসবে, তারপরে নিচে নামবে। এই তিনটা ক্ষেত্রে দেখাতে হবে ওদের মোট শক্তি সর্বদা কি হবে, ধ্রুবক। তো দেখা যায় এই বিন্দুতে আমাদের গতিশক্তি, কারণ বলেছিলাম এই বিন্দুতে প্রাথমিকভাবে বস্তুর গতি কত থাকে, 0। তো গতিশক্তিটা 0 হবে। আর স্থিতিশক্তি যেহেতু এটা এই উচ্চতায় আছে, তো mgh হবে। তারপরে সি বিন্দুতে, মানে মাঝখানের কোনো একটা বিন্দু ধরলাম, এখন সি বিন্দুটা হবে মাঝখানেরটা, লাস্টেরটা হবে বি আর এটা হবে এ। সি বিন্দুতে দেখাই যায় যে গতিশক্তিটা কত হবে, mg ইন্টু এইচ মাইনাস এইচ। ধরে নিলাম এই যে উচ্চতাটা আমাদের, এই উচ্চতাটা ধরে নিলাম যে কত, এই উচ্চতাটা আমরা ধরে নিলাম ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, ঠিক আছে। তো এখান থেকে আমরা স্থিতিশক্তির রাশিমালাটা পেলাম mg ইন্টু এইচ মাইনাস এইচ। আর উপর থেকে যে উচ্চতাটা, মানে এ থেকে সি অবধি উচ্চতাটা হবে স্মল এইচ, আর পুরোটা উচ্চতা হবে ক্যাপিটাল এইচ, ঠিক আছে। তো এখান থেকে আমরা গতিশক্তির মানটা পেলাম, স্থিতিশক্তির মানটা পেলাম। এবার গতিশক্তির মানে যখন আসবো mg ইন্টু এল, ধরে নিলাম এই যে উচ্চতাটা, মানে এই জায়গাটা, এটা হবে স্মল এল, ছোট হাতের এল দৈর্ঘ্য। তো এল তো লিখলাম, অ্যাকচুয়ালি কি এল হবে। তো আমরা এখানে চিত্রটা যদি দেখি, আমাদের এই জায়গাটা বার করতে হবে। যদি এই জায়গাটা বার করি, তাহলে যদি লম্ব বাই অতিভুজ করি, কারণ এই জায়গাটাকে আমি এল ধরেছিলাম, তাহলে লম্ব মানে ছোট হাতের এইচ ডিভাইডেড বাই অতিভুজ হবে স্মল এল, ইকুয়াল টু আসবে সাইন থিটা, ঠিক আছে। তো এখান থেকে এইচ এর ভ্যালু আসছে আমাদের কত, এল সাইন থিটা। তো আমরা যাই করি না কেন, যতই বাঁকাভাবে নামি, আমাদের উচ্চতাটাকে, আমরা বলেছিলাম উলম্ব উচ্চতা, অভিকর্ষ সবসময় উলম্বভাবে ক্রিয়া করে, তার জন্য উচ্চতাটাকে আমরা উলম্বে কনভার্ট করতে হবে। ওই সাইন থিটা যে ভ্যালুটা আছে ওইটাকে ইউজ করে। তো আশা করি এইচ এর মানটা আমরা এখানে দেখাতে পারলাম, ছোট হাতের এইচ, তার জন্য এখানে mgl সাইন থিটা আসলো। আর ওই এল এর জায়গাতে ওরা এইচ বাই সাইন থিটা বসিয়ে দিল, আর এখানে অলরেডি সাইন থিটা আছে, আলটিমেটলি কত আসবে, mgh, ঠিক আছে। তো এখানে যদি আমরা দুইটা যোগ করে ফেলি, মোট যান্ত্রিক শক্তি কত হবে, mg যদি কমন নিই, শুধু ক্যাপিটাল এইচ পাবো, mg ইন্টু ক্যাপিটাল এইচ। তো এখানে এর আর সি এরটা কমপ্লিট হয়ে গেল। এবার বি বিন্দুতে আসো, বি বিন্দু মানে একদম গ্রাউন্ডে যেটা আছে, একদম নিচে। তো সেমভাবে এখানে স্থিতিশক্তি 0 হবে, কারণ উচ্চতা 0, ও গ্রাউন্ডের মধ্যেই পড়ে রয়েছে। আর গতিশক্তি এখানে হাফ এম ভি স্কোয়ার, ওই যে আগে ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এই উচ্চতাটা কত নামলো, ইউ তো 0 হবে, আর 2g উচ্চতাটা কত নামলো, ক্যাপিটাল এইচ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2g ক্যাপিটাল এইচ। এখানে আমরা ওই রেসপেক্টে ভ্যালুটা বসালাম। এখানে এত কিছু লিখতে হবে না, এই জায়গাটা না লিখলেও চলবে, ঠিক আছে। ভি স্কোয়ারের ভ্যালুটা ডাইরেক্ট ওই আমি যেটা এখন প্রমাণ করে দেখালাম, ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসতে পারে, 2g এইচ, এই জায়গাটা এনে দেখাতে হবে এখানে। তো আলটিমেটলি দেখা যায় গতিশক্তির মানটাও আসছে mg ক্যাপিটাল এইচ, মোট শক্তি যোগ করে ফেলাও, শুধু mg ক্যাপিটাল এইচ আসবে। তো এখানে আমাদের পুরো প্রমাণটা হয়ে গেল, এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তারপরের কোশ্চেন, একটি বস্তুর উপর স্থির বল এফ ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর দিয়ে
ক্রিয়া করছে জেড অক্ষ বরাবর বস্তুটির সরণ, মানে আর ভেক্টর দিয়ে দিয়েছে, আর ভেক্টর কত হবে সরণটা 4z মানে কে ক্যাপ। তো আমরা এটার সাথে কৃতকার্য আমরা জানি w ইকুয়াল টু হয় f ডট s, f ডট s ডট প্রোডাক্ট হবে। তো আমরা জানি ডট প্রোডাক্টের সঙ্গে আই এর সঙ্গে আই মিলালেই চলে। তো এখানে f এর মধ্যে i এর সাথে কত আছে -1 লিখলাম, -1 মাল্টিপ্লাইড বাই s এর সাথে s এর মধ্যে i আছে কি নেই, তাহলে 0 প্লাস j এর, তো দেখো j এরও কিন্তু কম্পোনেন্ট নেই কোনো, মানে j এর উপাংশ নেই সরণের মধ্যে, তো আলটিমেটলি এটাও 0 এসে পড়বে। কিন্তু k এর উপাংশ কত আছে এখানে, এই f এর মধ্যে k এর ভ্যালু কত আছে 3 মাল্টিপ্লাইড বাই এখানেও 3 এর k এর ভ্যালু আছে কত 4। তো আমাদের আলটিমেট আনসার আসবে 12 আসেনি দেখো কোনো জায়গাতে, আনসার আসলো সি নাম্বার। তারপর বললো এটি লম্বা স্প্রিংকে টেনে বাড়ানো হলো, এতে সঞ্চিত স্থিতিশক্তি ইউ। যদি স্প্রিংটিকে 100 সেন্টিমিটার টেনে বাড়ানো হয় তবে স্থিতিশক্তি হবে। আচ্ছা, এখানে নিউমেরিক্যাল টাইপই এটা বলতে পারো। স্প্রিংয়ের যেটা বলেছিলাম এফ ইকুয়াল টু কত আসে অ্যাকচুয়ালি -kx, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর স্প্রিংয়ের গতিশক্তি আসে হাফ kx², এটাকে কৃতকার্য বলতে পারো। তো এখানে স্প্রিংটির উপর টান বল কত এফ হবে, আর প্রাথমিক সরণ x ইকুয়াল টু ধরে নিলাম আমরা কত 2 সেমি। তো কৃতকার্য বা স্থিতিশক্তি যে কাজটা আমরা করি স্প্রিংটাকে আনতে বাম দিক থেকে ডান দিকে, বা স্প্রিংটাকে মানে সরাতে সরণ করাতে, তো যে কার্যটা আমরা করি এটাই অ্যাকচুয়ালি গতিশক্তি হিসাবে স্থিতিশক্তি হিসাবে মানে স্থিতিশক্তিটা গতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। এই কৃতকার্য বা স্থিতিশক্তি যেটা খরচ হলো সেটার মানটা ইউ ইকুয়াল টু কত হবে হাফ kx²। হাফ kx এর মানটা ওরা প্রথমে বললো কত হবে 2 সেমি, কারণ আমি x সরণটাকে কত করলাম 2 সেমি, 2 স্কোয়ার বসালে 2k আসছে আনসার। আর আচ্ছা 2k আসছে। আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে স্প্রিংটির সরণটা ওরা বলে দিল কত 10 সেমি যদি হয়, তাহলে ইউ ড্যাশ ইকুয়াল টু কত হবে হাফ কে ইন্টু 10²। কারণ আমরা জানি একটা স্প্রিং ধ্রুবক সবসময়, নামই তো আছে ধ্রুবক, সবসময় সেম থাকে। তো হাফ kx², এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে 10, এখানে 50k আসলো, দুইটাকে বাই করে দাও, ইউ ড্যাশ ডিভাইডেড বাই ইউ যদি করো 50k বাই 2k, আনসার আসবে 25। তো ইউ ড্যাশ ইকুয়াল টু কত 25 ইউ। আশা করি এটা ইম্পর্টেন্ট আছে অনেকটা, আর বোঝাও গেল। তারপরের কোশ্চেন, একটি মিনারের চূড়া থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, বলটির গতির প্রথম দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অভিকর্ষীয় বল দ্বারা কৃতকার্যের অনুপাত। আচ্ছা, এখানে আমাদের অনেকটা একমাত্রিক গতি কাজে লাগবে। যদি একমাত্রিক গতির কথা চিন্তা করি, ফর্মুলা কী ছিল, এস এনতমর ফর্মুলাটা কী ছিল, এস এনতম যদি বলি এটার ফর্মুলা ছিল ইউ প্লাস হাফ এ মাল্টিপ্লাইড বাই, এখানে মাল্টিপ্লাইড বাই 2n মাইনাস 2n-1, ঠিক আছে। তো এরকম থাকে। তো এস এনতমটা আমরা একটা একটা করে বার করছি, যখন 1 সেকেন্ড হবে তখন এস এনতম আসবে, যেটা ফর্মুলা এস ইকুয়াল টু, ওরা দিয়েছে এস ইকুয়াল টু 5t² দিয়েছে কি না, তো যেহেতু দেয়নি এস ইকুয়াল টু কত, এমনিতে জেনারেলি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এখানে ওরা বারটার করে দেখালো এস ইকুয়াল টু 5t² আসে। তো এত কিছু আমাদের দরকার নেই। এস 1তম সেকেন্ড যদি বলে তাহলে বসিয়ে দেবো ফর্মুলাতে 5 ইন্টু তরুণ তো দেওয়াই আছে 5, আর টি এর ভ্যালুটা 1 আসলো, তাহলে 5 ইন্টু 1² কত হবে 5। আর এস যখন 2 সেকেন্ড সময় হলো তখন কিন্তু এস 2তম যদি বলো তাহলে যেটা আসবে এস 2 অ্যাকচুয়ালি কত আসার কথা 20 একক আসবে, 20 মাইনাস 20 কীভাবে আসবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ইউ তো থাকবেই না, হাফ ইটি স্কোয়ার, হাফ ত্বরণের ভ্যালুটা কত দিয়েছিল জানি 5 না, ত্বরণের ভ্যালুটা 5। এটা যদি না দেওয়া থাকে তোমরা একটু কষ্ট করে লিখে নাও যে ত্বরণটা এ ইকুয়াল টু, ত্বরণটা তো 10 হবে, আর এখানে তাহলে আমি 5 কীভাবে লিখলাম, এস ইকুয়াল টু হাফ, আচ্ছা এস ইকুয়াল টু অ্যাকচুয়ালি ইউ এই জায়গাটা তো 0 হবে, আর হাফ দিয়ে ওই 10 যেটা এসেছিল জি এর ভ্যালুটা 10 ধরেছি আমরা,
তো এখানে এর জন্য 5t স্কোয়ার আসলো, এবার বোঝা গেল। আচ্ছা, S2 ইকুয়াল টু কত হবে 20 মাইনাস, তাহলে S1টাও বাদ দিতে হবে, যেহেতু প্রথম সেকেন্ডটা বাদ দিতে হবে, দ্বিতীয়তম সেকেন্ড মানে দ্বিতীয় 1 সেকেন্ডে কত হবে, তো 20 মাইনাস 5 15 একক। সেমভাবে S3 তিনতম যখন বার করব, S3 থেকে 2টাকে মাইনাস করতে হবে, তো 45 মাইনাস যেটা দেওয়া আছে কত হবে তাহলে 45 মাইনাস 15.5, 25 একক আসবে প্রযুক্ত বল, ঠিক আছে। আর অনুপাত যেহেতু বার করতে বলেছে, এটাকে সিম্পলিফাইডভাবে অনুপাত আশা করি বার করে, এতটুকু রাখলেও হবে যদি না পারো। তারপরেরটা 4 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগ নিয়ে গতিশীল, বস্তু দুটির গতিশক্তির অনুপাত। গতিশক্তির ফর্মুলাটা আছে E/K = p²/2m। তো এখানে p যেহেতু ধ্রুবক, তাহলে mটা ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, এখানে বলেই দেওয়া আছে বস্তুর ভরবেগ দুটি সমান, আর এখানে কি হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, তাহলে 1-এর সাথে 2 গিয়ে মিলবে, 2-এর সাথে আবার 1 গিয়ে মিলবে। তো ভরের অনুপাতটা কত ছিল 4 ছিল প্রথমে, এরপরে 5, তাহলে 5/4 আনসার এটা হবে। তারপরের কোশ্চেনটা বললো একটি সংরক্ষী বল ক্ষেত্রে চিত্র অনুযায়ী একটি বস্তু কণাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে 1 2 3 নাম্বার পথে নিয়ে যাওয়া হলো, কোন পথে কৃতকার্য বেশি? দেখো কৃতকার্য এখানে যেহেতু অভিকর্ষীয় বলক্ষেত্রটা, এর জন্য সংরক্ষী বল হিসাবে কাজ করবে, আর সংরক্ষী বল বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে। সংরক্ষী বলের ক্ষেত্রে কৃতকার্যটা পথের উপর নির্ভর করে না, যেমন অসংরক্ষী বল ঘর্ষণ বল এখানে কিন্তু আবার পথের উপর নির্ভর করে। একটা সিঁড়ি দিয়ে যখন ধরো তুমি হেঁটে উপরে উঠলে, নিচে নামার সময় কিন্তু তোমাকে হেঁটে নিজে কষ্ট করেই নামতে হবে, তো তার জন্য পথের উপরে নির্ভর করে না, তোমার কৃতকার্য যেটা হওয়ার সেটা হবেই। সংরক্ষী বলের ক্ষেত্রে কৃতকার্য পথের উপর নির্ভর করে না, প্রতিটি পথে কৃতকার্য কী হবে এর জন্য সমান হবে সংরক্ষী ক্ষেত্রে। আর যদি এটা অসংরক্ষী ঘর্ষণ বল বলতো তাহলে কিন্তু অন্যরকম হতো, তখন W1টা বড় হতো, তারপরে W3 হতো, তারপরে W1 হতো। বোঝা গেছে আশা করি। শুধুমাত্র এখানের কোশ্চেনগুলি করলে হবে না, কিছু বেসিক রাখতে হবে যাতে এগুলি কাজে লাগিয়ে আমরা অন্য আনসারগুলি করতে পারি। সবচেয়ে ফেমাস কোশ্চেন এই চ্যাপ্টারের, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কার্যশক্তি উপপাদ্য। এটা আমরা বলেছিলাম যে আমরা যে কাজ করি কৃতকার্যটা করি ওইটা হাফ mv² মানে কি গতিশক্তির সাথে সমান আসে। এক কথায় একজন স্টুডেন্ট আমি যখন প্রথম পড়ায় জিজ্ঞেস করেছিল যে এই উপপাদ্যটা অ্যাকচুয়ালি গতিশক্তির উপপাদ্যটা করে দিয়ে দিলেই গতিশক্তির যে রাশিমালাটা এটা করলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি ঠিক, কিন্তু লেখাটা লিখতে হবে লাস্টে দিয়ে যে এই যে কৃতকার্যটা আমরা করলাম সেটা যেহেতু সম্পূর্ণরূপে গতিশক্তি হিসাবে রূপান্তরিত হলো, তাই বলা যায় কোনো বস্তু দ্বারা কৃতকার্য তার গতিশক্তি রূপে সঞ্চিত থাকে। আচ্ছা, এরপরে 2023-এর কোশ্চেন 1 জুল ইকুয়াল টু কত আর্ক, এটা তো একদম ইজি 10⁻⁷। একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে, গতিশক্তি মানে কে দ্বিগুণ করা হবে, এখন Ek ড্যাশ ইকুয়াল টু 2Ek, এটা লিখে নেবে ঠিকঠাকভাবে। তারপরে তার ভরবেগ কত হবে, তো ভরবেগের ফর্মুলা ছিল অ্যাকচুয়ালি এর ফর্মুলাটা দিয়ে লিখি, ফর্মুলা কি ছিল p²/2m, ঠিক আছে। আর এখানে আমরা পি এর ভ্যালুটা কি পেয়েছিলাম √2m Ek, তাহলে পি এর সাথে Ek সমানুপাতিক সম্পর্কযুক্ত, তাহলে p1 ডিভাইডেড বাই p2 বা p2 ডিভাইডেড বাই p1 যদি করি, Ek2 ডিভাইডেড বাই Ek1 হবে। তো Ek2 এর ভ্যালুটা বললো দ্বিগুণ, মানে এখানে 2 হবে আনসার। আর p2 ইকুয়াল টু হবে 2p1, তো 2p1 মানে দ্বিগুণ হবে, দ্বিগুণ কি ও √ওভার থাকবে তো একটা, তবে √2 গুণ হবে, ঠিক আছে। তো আশা করি আমরা এতটুকু অবধি করতে পারলাম, √2 গুণ। তারপরে কোশ্চেনটা দেখো, এম ভর বিশিষ্ট একটি কণা ভিবেগে যদি চলে তার গতিশক্তির রাশিমালা। এটা 2022-এর কোশ্চেন থেকে পুরো রিপিট, সেম টু সেম। তো এটা হাফ mv² হবে আনসার, ঠিক আছে, এটা করানো হয়েছে। হর্স পাওয়ারটা মুখস্থ করে হবে 746 ওয়াট। কার্যশক্তি উপপাদ্য অনেকবার বলা হয়েছে, আসবে আসবে আসবে। তারপরে যে কোশ্চেনটা এটা দেখো, ওরা বললো ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্কটি কোন লেখচিত্র সঠিকভাবে প্রকাশ করে। ভরবেগ আমরা বলেছিলাম পি, আর গতিশক্তি কত হয় √Ek। তো ইকের মধ্যে যে সম্পর্কটা সেটা ছিল মানে √ওভার আর স্কোয়ারের সম্পর্ক, আর যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে p² ইকুয়াল টু মানে p² ইকুয়াল টু আসবে কত শুধু √Ek। তো এটা আমরা অ্যাকচুয়ালি y² ইকুয়াল টু 4ax বা x² ইকুয়াল টু 4ay সমীকরণের সঙ্গে মিলে। তো
তো এটাকে আমরা চেষ্টা করছি মানে অপশনগুলির সাথে মিলানোর। তো অ্যাকচুয়ালি এটা আমরা বুঝতেই পারছি যে অধিবৃত্তের সমীকরণকে প্রকাশ করে। কোথায় অধিবৃত্ত আছে? একটা আছে, দুইটা আছে, সি আর ডির মধ্যে যে কোনো একটা হবে। তো আমরা বলেছিলাম এখানে দেখো উপরেরটা কে আছে? কে। হ্যাঁ, কে, আর নিচেরটা কে আছে? পি। কেটা হলো গতিশক্তি আর পিটা হলো স্থিতিশক্তি মানে ভরবেগ। তো এখানে পি স্কোয়ার প্রপোর্শনাল টু কে বলতে পারো। তাহলে যদি কে হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ই কেটা যেহেতু নিচে আছে তার মানে এক্স এর দিকে তাকিয়ে থাকবে, না সরি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হবে। কারণ দেখো এখানে পিটা কিন্তু এক্স অক্ষ, ঠিক আছে? এই দেখো সবগুলির নিচে পিটা হলো এক্স অক্ষ। তো এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তো ওয়াই এর ভ্যালু এখানে কত আছে? ই কে বা কে, কে স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু কত হবে? পি। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি লাস্টে যে থাকে, যেমন 4ap হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ap হলো পি এর দিকে অ্যাকচুয়ালি আমাদের যে এর দিকে কি হ্যাঁ এখানে দেওয়া আছে দেখো, কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার ইকুয়াল টু 2m কে। এখানে আমরা বললাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এই যে কে এটা অ্যাকচুয়ালি ওয়াই এর সাথে মিলছে, সিম্বলাইজ হচ্ছে, আর এক্সটা পি এর সাথে, কারণ দেখো এখানে এক্স অক্ষের বরাবর আমাদের পি আছে। তো এখানে অবশ্যই আর প্যারাবোলাটা বা অধিবৃত্তটা সবসময় যেটা সিঙ্গেল থাকে পাওয়ার, যেমন 4ay, ওয়াইটা সিঙ্গেল, ওয়াই অক্ষ বরাবর দেখে থাকে, যেমন এরকম। এই দেখো এই উপরের দিকে দেখে থাকলো, একটু খালি করে দিচ্ছি, যেমন এই যে এরকম উপরের দিকে দেখে থাকলো, সেটা হবে ওয়াই অক্ষ বরাবর, তখন হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। আর যখন এক্স অক্ষ বরাবর তাকাবে তখন হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। মানে যেটা সিঙ্গেল থাকবে এক্স টু দি পাওয়ার 1 না, তাহলে এটার দিকে তাকিয়ে থাকবে প্যারাবোলাটা আমাদের অধিবৃত্তটা। তারপরে যে কোশ্চেন সেটা বললো একটি স্থির মানের বল এফ ভেক্টর, ওই যে সেমি এফ ভেক্টর প্রয়োগে বস্তুর সরণ জেড অক্ষ বরাবর 4 মিটার হলে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ। তো বল ইকুয়াল টু যেটা আমরা ফর্মুলা পড়েছিলাম, কত ছিল? বল কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। তো এফ ডট এস যদি করি আমাদের এফ এর মানটা এস এর সাথে ডট হবে, আর যেহেতু জেড অক্ষ বরাবর বললো 4 মিটারটা, তো 4k ক্যাপ, যদি আমরা ডট প্রোডাক্ট করি আনসার আসবে 12 জুল। এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, একদম শিওর। তারপরে ক্ষমতার এসআই একক, এটা সবাই পারার কথা, ওয়াট। ব্যবহার এককটা মনে রাখবে অশ্ব ক্ষমতা বা এফপিএস একক। কার্যশক্তি উপপাদ্যটি বিবৃত করে প্রমাণ করে, এটা অনেকবার এসেছে, 5 স্টার মার্কস দিয়ে রাখো, এটা আসবে এক্সামের মধ্যে। কার্যশক্তি উপপাদ্য একদম 5 স্টার মার্কস দিয়ে রাখো, এই চ্যাপ্টার কার্যশক্তি উপপাদ্য ছাড়া হবেই না, আসবেই এটা এক্সামে, ঠিক আছে? তো আজকের জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার ফুললি কমপ্লিট, 2024 অবধি করালাম, আর 25-এ তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক ত্রিপুরা বোর্ড, ঠিক আছে? থ্যাংক ইউ।